আসসালামু আলাইকুম। এটেন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনার সংক্রমণ বাড়তে থাকলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ পেছাতে পারে জানালেন শিক্ষামন্ত্রী। নরেন্দ্র মোদীর সফরে দুদেশের অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা হবে না বললেন পররাষ্ট্রমন্ত্রী। কারাগারে কোম্পানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান বাদল কাদের মির্জার বিরুদ্ধে মামলার আবেদন। এবং বিএনপি এখন গুজব পার্টি বললেন ওবায়দুল কাদের। খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার দাবি মির্জা ফখরুলের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ পেছাতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি আরো বলেন, শিক্ষক শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তাই প্রথম। মনির হোসেন তপুর রিপোর্ট। করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় দেশে টানা তৃতীয় দিনের মতো হাজারেরও বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে। এছাড়াও দৈনিক শনাক্তের হার আবার 6% ছাড়িয়ে গেছে। এ অবস্থায় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি সাংবাদিকদের জানান, শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে পুনরায় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। মাননীয় প্রধানমন্ত্রীও বলেছিলেন যে এই মার্চ মাসেই গত বছর সংক্রমণ হয়েছিল এবং এরপরে বেড়েছিল। কাজে যদি আমরা দেখি যে এখনও একটু মনে হচ্ছে যেন আবার ঊর্ধ্বগতি, আমরাও হয়তো বা একটু টিকা এসে যাওয়াতে আমাদের সবার মধ্যে হয়তো কিছুটা শৈথিল্যের একটা ভাব দেখা গিয়েছিল। আশা করি এই যে একটু বাড়ছে তাতে সবাই আবার সচেতন হয়ে সকলেই অনেক ভালোভাবে অনেক পাকাপোক্তভাবে স্বাস্থ্যবিধি মানবেন এবং এটি বাড়বে না। এই ঊর্ধ্বগতিটা অব্যাহত থাকে, আমরা অবশ্যই এই পর্যবেক্ষণের ভিত্তিতে এবং জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আলোচনা সাপেক্ষে সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে, পুনর্বিবেচনা করবে যে এই তারিখটি কি এই 30-এই থাকবে নাকি এটি পরিবর্তন হবে। যদি পরিবর্তন হয় অবশ্যই আপনাদের সহযোগিতায় সেটি আমরা জানিয়ে দেব সময় মতো। গত 27 ফেব্রুয়ারি আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, দেশের সব স্কুল কলেজ আগামী 30 মার্চ খুলে দেওয়া হবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জানানো হয়, আগামী 17 মার্চ থেকে 26 মার্চ পর্যন্ত 10 দিনের বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হবে। বাংলাদেশ টেলিভিশন, র্যাডকো এবং আমাদের মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। গ্রামের সংক্রমণ কিছুটা কম হওয়ায় করোনা ভাইরাস নিয়ে তেমন চিন্তা নেই প্রত্যন্ত অঞ্চলের মানুষের। তবে মহামারীতে দীর্ঘ 1 বছর স্কুল কলেজ বন্ধ থাকায় সন্তানদের পড়াশোনার ক্ষতি কতটুকু পুষিয়ে নিতে পারবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তা নিয়ে আছে দুশ্চিন্তা। এজন্য শিক্ষকদের পাঠদান সুপরিকল্পিত করার পাশাপাশি বাড়তি ক্লাস নেওয়ার তাগিদ দিয়েছেন শিক্ষাবিদরা। আদ্দিন সজীবের রিপোর্ট। ফসলের মাঠে এখন কাজে ব্যস্ত কৃষক কৃষানীরা। এই ফসলই তাদের আশা ভরসা, একই সাথে করোনার খারাপ সময় কেটে যাওয়ার প্রত্যাশা। শুধু কৃষিকাজই নয়, এই মানুষগুলো এখন বড্ড সচেতন পড়াশোনা নিয়ে। কিভাবে বড় হবে সন্তানরা তা নিয়েও আছে চিন্তা ভাবনা। সেই ভাবনা এখন দুর্ভাবনায় পরিণত হয়েছে, কারণ করোনায় গত 1 বছর স্কুল কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনার আগ্রহ কমেছে। বাসায় বসে তারা লেখাপড়া হয় না, বন্ধ হয়ে যাচ্ছে। যখন 1 বছরের লেখাপড়া নাই, সলবানের মন তার মধ্যে নেই। অনেক ভুলে গেছে পড়ালেখা। কি করে খাইতে চাও? আমি একজন সিআইডি অফিসার হইতে চাই। শহরের শিক্ষার্থীরা অনলাইনে পড়াশোনার সুযোগ পেলেও গ্রামাঞ্চলে এটি সেভাবে সম্ভব নয়, তা কারণই অজানা নয়। তারপরেও কেউ চেষ্টা করছেন পড়াশোনা চালিয়ে নিতে, কিন্তু সেই সংখ্যাও বলতে গেলে হাতে গোনা। সেটা তো রিকভার করতে পারবো না, নেটের সমস্যা, আরো সমস্যা। তাই স্কুল কলেজ খোলার সিদ্ধান্তে খুশি গ্রামাঞ্চলের মানুষ। তেমন একটা চিন্তা নেই করোনার সংক্রমণ নিয়েও। বললাম কি আইছে বলে এরা শুয়ে আইছে,
এগুলো দিব, এগুলো দিলে তার কোনই নাই, কেন সমস্যা নাই। বাচ্চা কাচ্চারা স্কুলে যাক, মানে লেখাপড়া করে মানুষ হোক। শিক্ষাবিদরা বলছেন এই ক্ষতি পুষিয়ে নিতে গদ বাঁধা পাঠদান থেকে বেরিয়ে আসতে হবে শিক্ষকদের। যারা অনলাইন শিক্ষার একেবারে বাইরে ছিল তাদের জন্য আমার মনে হয় ছুটির দিনগুলিতে আরো অতিরিক্ত ক্লাস নিয়ে তাদের ক্ষতিটা পুষিয়ে নিতে হবে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে আলাদা করে মনিটরিং করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। অনলাইনের শিক্ষা ব্যবস্থার কারণে শহরে শিশুদের কিছুটা কম ক্ষতি হলেও গ্রামের শিক্ষার্থীদের ক্ষতিটা যে বেশি হয়েছে এটা আর বলার অপেক্ষা রাখে না। তারপরেও বিশেষজ্ঞরা মনে করেন যে এখন যে স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটিকে পরিপূর্ণভাবে সুপরিকল্পিতভাবে যদি বাস্তবায়ন করা যায়, সুপরিকল্পিতভাবে যদি পাঠদান করা যায়, শিক্ষার্থীদেরকে অল্প সময়ের মধ্যে যদি বেশি পড়ানোর ব্যবস্থা করা যায়, তাহলে প্রত্যন্ত অঞ্চলের শিশুরাও, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও এগিয়ে যাবে আর যে ক্ষতিটা হয়েছে সেটি পুষিয়ে উঠবে। আব্দুল সজীব, এটিএন বাংলা, মানিকগঞ্জ। দেশে করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় 13 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8,515 জনে। সবশেষ 16,111টি নমুনা পরীক্ষায় 1,066 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 6.62। সবশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,252 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 5,09,172 জন। সুস্থতার হার 91.71%। এবারে আইএসপিআই, দুঃখিত, চলে যাচ্ছি পরবর্তী খবরে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরে দুদেশের অমীমাংসিত বিষয় নিয়ে কোনো আলোচনা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে আগামী 26শে মার্চ ঢাকা আসবেন নরেন্দ্র মোদী। পররাষ্ট্রমন্ত্রী জানান তার এবারের সফরে থাকবে উৎসবের আমেজ। হুমায়ুন চিশতির রিপোর্ট। জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ভারতসহ 5 দেশের রাষ্ট্র ও সরকার প্রধান যোগ দেবেন। সশরীরে উপস্থিত থাকতে না পারলেও শুভেচ্ছা বার্তা পাঠাবেন আরও কয়েকটি দেশের সরকার প্রধান। আর ঢাকায় জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর। অনেকে আমাকে জিজ্ঞেস করেন কি এমইউ টেমইউ সই করবেন। দিজ আর ইররিলেভেন্ট। এরা সব আমাদের সাথে একাত্ম হয়ে আমাদের স্বাধীনতা দিবস, স্বাধীনতার স্বর্ণ জুবিলি এবং আমাদের বঙ্গবন্ধু শতবার্ষিকী উদযাপনে আসছেন। এইটাই তো আমাদের সবচেয়ে বড় পাওয়া। ভারতের সাথে আমাদের যত ধরনের বড় বড় সমস্যা সব আমরা আলোচনার মধ্যে দূর করেছি। আর যদি আরও কিছু থাকে সেগুলো আস্তে আস্তে করবো। বাট দিস ইভেন্ট শুড নট বি অ্যান অকেশন। ঢাকার অনুষ্ঠানে যোগ দেওয়া ছাড়াও ভারতীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের বিভিন্ন এলাকা ঘুরে দেখবেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর বাংলাদেশ। আর কোথাও যান নাই, এই কোভিডের পরে কোথাও যান নাই। সবসময় সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান ঢাকা আসেই শেষ। উনি আমাদের প্রত্যন্ত অঞ্চলেও যাবেন, সাতক্ষীরায় যাবেন, আপনার গোপালগঞ্জে যাবেন, টুঙ্গিপাড়ায় যাবেন। এর আগে আন্তর্জাতিক শিক্ষা মেলার উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী। উচ্চশিক্ষার নামে মানব পাচার ও কেউ প্রতারণার শিকার যেন না হয় সেদিকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার তাকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বসুরহাট পৌর ভবনে হামলার ঘটনায় বাদলকে প্রধান আসামি করে ৯৯ জনের নামে মামলা দায়ের করেছেন পৌরসভার কর্মচারী নুরুন নবী। এদিকে মঙ্গলবার দুপক্ষের সংঘর্ষের সময় শ্রমিক লীগ নেতা আলাউদ্দিন নিহতের ঘটনায় বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা সহ ১৬৪ জনকে আসামি করে থানায় এজাহার জমা দিয়েছেন নিহতের ভাই এমদাদ হোসেন। আবেদনটি মামলা হিসেবে এখন নথিভুক্ত হয়নি। সংঘর্ষের ঘটনায় আহত নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নেন কাদের মির্জা। রাজনৈতিক দলের চরিত্র হারিয়ে বিএনপি এখন গুজব পার্টিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, গুজব এবং অপপ্রচারের রাজনীতি করায় ডিজিটাল নিরাপত্তা আইনের নামে আধুনিক প্রযুক্তির বিরোধিতা করছে তারা। রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। জুৎসই কিছু খুঁজে না পেয়ে বিএনপি ঠুনকো ইস্যু নিয়ে মাঠ গরমের অপচেষ্টা করছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। জুৎসই ইস্যু খুঁজে না পেয়ে বিএনপি ঠুনকো ইস্যু নিয়ে মাঠ গরমের অপচেষ্টা করছে। তাদের আন্দোলনের
রংরূপ এদেশের মানুষের অজানা নয়। কর্মীরাই এখন তাদের নেতাদের উপর ক্ষুব্ধ। তাই তো বিএনপির আন্দোলন এসব মৌসুমি হাঁকডাক নেতাদের উপর কর্মীদের পুঞ্জীবিত ক্ষোভ প্রশমনের চেষ্টা মাত্র। সাজা স্থগিত নয়, নিঃশর্ত মুক্তি দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কৃষক দলের সম্মেলনে তিনি বলেন, জনরোষ থেকে বাঁচতে অবিলম্বে আওয়ামী লীগকে ক্ষমা চেয়ে জনগণের হাতে ক্ষমতা ছেড়ে দিতে হবে। রিপোর্ট করছেন মনুল হাসান। 2 দশকেরও বেশি সময় পর বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী কৃষক দলের জাতীয় সম্মেলন উপলক্ষে সারা দেশ থেকে নেতাকর্মীরা মহানগর নাট্যমঞ্চে আসেন। বিএনপি নেতারা বলেন, ক্ষমতায় থাকার সময় জিয়াউর রহমান 25 বিঘা পর্যন্ত কৃষকদের খাজনা ও বেগম খালেদা জিয়া 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করে দিয়েছিলেন। বর্তমান সরকারের আমলে কৃষকরা সবচেয়ে অবহেলিত বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। নির্বাচনের আগে খুব বড় গলায় বলেছিল, বিনা পয়সায় সার দেব, 10 টাকা কেজি চালের শেড দেব, 10 টাকা কেজি চাল পান। ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের, প্রতিদিন তিনি বিএনপিকে সবক দেন, শিক্ষা দেন। আরে আপনি আপনার নিজের ঘরটাকে শিক্ষা দেন। আপনার ভাই কাদের মির্জা সাহেব যে সমস্ত কথা আপনার সম্পর্কে বলে, আপনাদের দলের নেতাদের সম্পর্কে বলে, সেটার পরে তো আপনাদের থাকার কথা না, পদত্যাগ করা উচিত। আপনারা নিজের ঘরে নিজেরা মারামারি করে দলাদলি করে আপনারা ইতিমধ্যে 2 জনকে হত্যা করেছেন। বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিধিনিষেধ দিয়ে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। আরো 6 মাস তার সাজা স্থগিত করছে বলছে। কোথায় সাজা স্থগিত? আপনারা তাকে গৃহবন্দী করে রেখেছেন, তার চিকিৎসার জন্য বাইরে যাওয়ার চেয়েছে, সেটা আপনারা দেন নাই। আমরা এর নিচে কিছু চাই না, মুক্তি দিতে হবে, নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। আওয়ামী লীগকে যদি বাঁচাতে চান তাহলে অবিলম্বে এই জন্য মাপ চেয়ে, যা আপনারা করেছেন তার জন্য মাপ চেয়ে দেশের মানুষের কাছে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করেন। সম্মেলনে অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলেরও দাবি জানান বিএনপি নেতারা। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। বেড়েই চলেছে জাতীয় পরিচয়পত্র এনআইডি সংশোধনের জন্য জমে থাকা আবেদনের সংখ্যা। বর্তমানে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে প্রায় 1.5 লাখ আবেদন। দীর্ঘদিন ঝুলে থাকায় ভোগান্তি বাড়ছে নাগরিকদের। তবে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ুন কবির জানিয়েছেন, আগামী জুনের মধ্যেই পুরনো আবেদন নিষ্পত্তি করতে মাঠ পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে। একরামুল হক সাইমের রিপোর্ট। 4 বছর ধরে বাবার এনআইডি সংশোধনের জন্য ছুটছেন সাদাত হোসেন। বৃদ্ধ বাবাকে নিয়ে কখনো স্থানীয় অফিসে, কখনো ঢাকায় নির্বাচন কমিশনে ধর্ণা দিচ্ছেন। এনআইডি সংশোধন না হওয়ায় আটকে গেছে পেনশনের টাকা। সংশোধনের জন্য বারবারে আপিল করছি, এখনও কিছু হচ্ছে না। আর এর জন্য অনেক কাগজপত্র দেওয়া হচ্ছে। 3 মাস পরে আসলাম, 1 মাস পরে আসলাম, বারবারে ডেট বলছে, ডেট দিচ্ছে, হবে কিন্তু কেন হচ্ছে না। জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদনকারীদের ভিড় বাড়ছে নির্বাচন কমিশনে। দ্রুত নিষ্পত্তি না হওয়ায় বাড়ছে আবেদনের সংখ্যা। যখন ভোটার হয়েছে তখন মোহাম্মদটা নাই, এখন আমি যখন জব ক্ষেত্রে বা বিভিন্ন কাজ, এখন আমি এই প্রবলেমটা ফেস করতেছি, এই কারণে এখানে এসেছি। আমার এলাকায় ভোটের আইডি কার্ড দিচ্ছে, তো ওখানে গেছিলাম, ওখানে ওনারা বলছে যে আপনার তো ফিঙ্গারই ওঠে নাই, তো আপনার এখন আগারগাঁও যান, ওখানে গেলে আপনার এটা সংশোধন করতে হবে। আমার নিজ এলাকায় যদি এখান থেকে সব কিছু ঠিকঠাক করে দিত তাহলে আমি ওখানেই পাইতাম। আমার কাজকর্ম ফেলে রাখা আসা অবস্থায় সম্ভব হতো না। সবশেষ তথ্যমতে নিষ্পত্তির অপেক্ষায় আছে 1.5 লাখের বেশি আবেদন। এনআইডি উইংয়ের মহাপরিচালক জানিয়েছেন, 15 মার্চ পর্যন্ত আসা আবেদনগুলো জুনের মধ্যেই নিষ্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। 2008-এর আগে যারা ভোটার হয়েছে বা এনআইডি যাদের কার্ড হয়েছে, তাদের কিছু কিছু জায়গায় নামের ভুল করেছে বা প্রিন্টে গিয়ে ভুল হয়েছে বা কেউ তথ্য দিতে ভুল করেছে, মায়ের নাম বা বয়স। এখন সঠিক প্রমাণপত্র দিলে আমরা চাচ্ছি যে এইটাকে জুনের মধ্যে যতটা সম্ভব যারা তথ্য আমাদেরকে আপডেটেড করবে, জুনের মধ্যে এটাকে আপডেটেড করতে চাচ্ছি। এখানে 2017 সালের কিছু পেন্ডিং আছে, 2018 সালের কিছু পেন্ডিং আছে, 2019-এর কিছু পেন্ডিং আছে, যেগুলো হয়তো আমরা চাইবো না যে জুনে আর থাকুক।
মহাপরিচালক আরও বলছেন, সংশোধনের আবেদন অনুযায়ী স্থায়ী সনদ জমা দিতে না পারা কিংবা তথ্যের গরমিল থাকায় বেশিরভাগ আবেদন নিষ্পত্তি করতে সময় লেগে যায়। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। রোজার এক মাস আগে অস্বস্তিতে ভোগ্য পণ্যের বাজার। বিভিন্ন পণ্যের দাম প্রায় প্রতিদিনই কম বেশি বাড়ছে। এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 12 থেকে 15 টাকা। ক্রেতা ও খুচরা ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, রোজা সামনে রেখে পাইকারি ব্যবসায়ীদের কেউ কেউ বেশি মুনাফা নেয়ার চেষ্টা করছেন। শফিউল আলম সুজনের রিপোর্ট। একসাথে এত পণ্যের দাম সাধারণত বছরের অন্য সময় বাড়ে না রাজধানীর বাজারে। পণ্য কিনতে বাজারে এসে তাই আটকে উঠছেন ক্রেতারা, বিরক্তও হচ্ছেন। ভারত থেকে চাল আমদানি বাড়লেও রাজধানীর বাজারে তার দাম কমার কোনো লক্ষণ নেই। উল্টো সপ্তাহের ব্যবধানে কোনো কোনো চাল কেজিতে বেড়েছে 1 থেকে 2 টাকা। সবচেয়ে মোটা চালের দাম এখন কেজি প্রতি 50 টাকা। গত সপ্তাহ থেকেও কেজিতে 1 টাকা করে বাড়ছে। আগে আমরা যে চাল 3150 টাকায় নিয়েছি তা আজকে 3200 টাকা যাচ্ছে। লাফিয়ে বাড়ছে ভোজ্য তেলের দাম। 1 লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে গুনতে হচ্ছে 140 থেকে 150 টাকা। ছোলা চিনির দামও বাড়ছে। আমাদের যে বাজেটটা নিয়ে আসি অর্ধেকও বাজার করতে পারি না। যে সমস্ত লোক বাজার নিয়ন্ত্রণ করেন বা যারা সংশ্লিষ্ট আছে তাদের আরেকটু দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য আমরা অনুরোধ করতেছি। কয়েক মাস ধরে দাম কম থাকলেও পেঁয়াজের ঝাঁজ আবার বাড়তে শুরু করেছে। সপ্তাহের ব্যবধানে মানভেদে দাম বেড়েছে কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত। রমজান সামনে রেখে বাড়ছে প্রতিটি মশলার দামও। তেলের দামও বাড়তি, পেঁয়াজের দামও বাড়তি, সবই তো বাড়তি। রমজান উপলক্ষে মশলার প্রতিটি আইটেমের দাম বাড়ছে। জিরা, এলাচি, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। গত সপ্তাহে পেঁয়াজ ছিল 30 টাকা কেজি, এই সপ্তাহে 45 টাকা কেজি। রমজান মাস আসতে আসতে এর লগে দাম বেশি আর কি। লাগামহীন সব ধরনের মুরগির দাম। শীতকালে সবজির দাম কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও গ্রীষ্মে আসা নতুন সবজির দাম বাড়তি। মুরগি আগে বিক্রি হয়েছে 100 থেকে 110 টাকা, এখন বর্তমানে 150 থেকে 160 টাকা। শীতের সবজির স্বাভাবিক রেট আছে, কিন্তু গরমের সবজি বাজার হাই। রোজায় নিত্যপণ্যের দাম শেষ পর্যন্ত কোথায় ঠেকবে তা নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় ক্রেতারা। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। ফাঁদ পেতে সৌদি আরব প্রবাসীর কাছ থেকে কোটি টাকার বেশি হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেপ্তার টিভি অভিনেত্রী ও মডেল রোমানা স্বর্ণাকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। এর আগে 5 দিনের রিমান্ড চেয়ে তাকে সিএমএম আদালতে হাজির করে মোহাম্মদপুর থানা পুলিশ। এই মামলায় রোমানা স্বর্ণা, তার ছেলে এবং মার রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। একই সাথে মামলার তদন্তকারী কর্মকর্তাকে জেল হাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বিচারক। বৃহস্পতিবার প্রতারণা করে বিয়ে ও পরবর্তীতে ব্ল্যাকমেইল করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে রোমানা স্বর্ণা সহ 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এফডিসিতে এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসির সম্মাননা অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এ সময় বিদেশে আয় করে দেশে বিনিয়োগে নতুন প্রজন্মকে পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে শিক্ষা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য ডক্টর আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। রিপোর্ট করছেন শারমিন রিহা। শিক্ষা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান ডক্টর আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহকে সম্মাননা দিতে এ অনুষ্ঠানের আয়োজন করে এটিএন বাংলা। অনুষ্ঠানের শুরুতেই গুণী ব্যক্তি ডক্টর আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহকে উত্তরীয় পরিয়ে দেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ। এ সময় শিক্ষাবিদ ডক্টর আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহর কর্মময় ও বর্ণাঢ্য জীবনী তুলে ধরেন এটিএন বাংলার বার্তা বিভাগের উপদেষ্টা এবং ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ও নর্দার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন। আমাদের তরুণরা যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু রাষ্ট্র ব্যর্থ হয়ে যাবে, সরকার ব্যর্থ হয়ে যাবে। তরুণদের এগিয়ে নেওয়ার জন্য আমাদেরকে শিক্ষা ব্যবস্থাকে, শিক্ষাকে আরো বেশি শক্তিশালী করতে হবে এবং সেই জায়গায় নর্দার্ন ইউনিভার্সিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রায় 2.5 থেকে 3 কোটি বাঙালি সমগ্র পৃথিবীতে ছড়িয়ে আছে, আদার দ্যান ইন্ডিয়া এবং বাংলাদেশ ছাড়া। আমাদের ইচ্ছা হবে আপনাদের সবাই আশীর্বাদ চাই, দোয়া চাই। এই পরিবারগুলোর ভিতরে যে শিশু সন্তানরা আছে বিক্ষিপ্তভাবে, এরা বেড়ে উঠছে বিদেশি সংস্কৃতির ভিতরে,
এরা একদিন কালের আবর্তে হারিয়ে যাবে, বাংলাতেও ফিরবে না। আমার বড় কষ্ট হয় ভাবতে। আমরা চাচ্ছি যে আমি বাঙালি প্রতিষ্ঠানের একটি অনলাইন স্কুল করতে, শক্তিশালী স্কুল, যে স্কুলের মাধ্যমে এই বাঙালি সন্তানদেরকে আমরা ভাষা শেখাবো, আমাদের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য আমরা শেখাবো। অনুষ্ঠানে ডক্টর মাহফুজুর রহমান বলেন, দেশে প্রতি বছর বিপুল সংখ্যক মেধাবী শিক্ষার্থী উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে, তবে সে অনুপাতে কর্মসংস্থান হচ্ছে না। উন্নয়ন কর্মকাণ্ডে প্রযুক্তির ব্যবহার বাড়ায় জনশক্তির চাহিদা কমছে, ফলে কাজের সুযোগ না পেয়ে মেধাবীরাই হতাশ হচ্ছে বলে জানান তিনি। আজকে কেন এত যুব সমাজ ড্রাগ এডিক্টেড হচ্ছে, আপনারা কি ভেবে দেখছেন কেন? এর কারণ হচ্ছে তাদের মধ্যে একটা হতাশা। এত কষ্ট করে পড়াশোনা করতেছে, কোথায় চাকরি পাবে? লক্ষ লক্ষ ছাত্র প্রতি বছর ডিগ্রি পাচ্ছে, কোথায় কর্মসংস্থান? সরকার চেষ্টা করে যাচ্ছে, আজকে সব ইন্ডাস্ট্রি হয়ে যাচ্ছে অটোমেটিক, কম্পিউটারাইজড। দেখা যাচ্ছে বিশাল ফ্যাক্টরি, 4-5 জন লোক কাজ করতেছে। এই অবস্থা হতে থাকলে আমরা এই যুব সমাজের সমাধান করতে পারবো না। আমাদের করতে হবে যাতে আমরা বেশি লোক নিয়োগ করতে পারি, বেশি লোককে কাজে লাগাতে পারি, এইরকম টাইপের কিছু আমাদের করতে হবে। সমাজসেবায় বিশেষ অবদানের জন্য নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান ডক্টর আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহর হাতে এটিএন বাংলার সম্মাননা পদক তুলে দেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে 11,000 শিক্ষার্থীর অংশগ্রহণে শিক্ষাবৃত্তি সহ এটিএন বাংলা ও বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ যৌথভাবে আয়োজন করছে শিশু মেলা। এটিএন বাংলার এফডিসি স্টুডিওতে শিশু মেলার প্রাথমিক বাছাই পর্ব শুরু হয়েছে। রাবেয়া আক্তার সুবর্ণার রিপোর্ট। 17 মার্চ জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর আয়োজন, তাই শিশু কিশোরদের কলরবে মুখর এটিএন বাংলার মঞ্চ। চলছে নাচ, গান, আবৃত্তি, ছবি আঁকার বাছাই, সাথে আছে অনলাইন কুইজ। বাছাই পর্বে অংশ নেয় সারা দেশে প্রায় 11,000 শিশু কিশোর। আমার অনেক ভালো লাগছে, আমার কাজিনরাও এখানে আসছে। আমি মুক্তিযুদ্ধের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীন বাংলাদেশের ছবি এঁকেছি। বাংলাদেশের সব রং আর তার মাঝখানে দাঁড়িয়ে আছেন বঙ্গবন্ধু। আমি একটি সারা বলবো, আমার সারার নাম মুক্তি সারা, লিখেছেন সানাউল হক। আমার বাংলা তোমার বাংলা, সোনাল বাংলাদেশ, সবুজ সোনালি ফেরোজা জুবালি, জুবেল নেই তো শেষ। বঙ্গবন্ধুর ইতিহাস আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের শিশু মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করে আয়োজক এটিএন বাংলা। 17 মার্চ আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন। এই শিশুরা বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেম সম্বন্ধে তাদের মধ্যে জ্ঞান বাড়বে এবং এই যে দেশের প্রতি ভালোবাসা, তাদের নৈতিকতা এবং মূল্যবোধের জায়গাটা, এটা শিশুদের মধ্যে দিতে হবে, কারণ তারাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। মেলার সহ আয়োজক বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ। বাছাই পর্বের বিচারকরা জানালেন, বঙ্গবন্ধুর প্রতি শিশুদের আগ্রহ দেখে তারা মুগ্ধ। এত ভালো গাইছে, দেশের গান গাইছে, এটাই সবচেয়ে বড় কথা। আমরা 50 বছরের বাংলাদেশকে যাদের হাতে আসলে উপহার হিসেবে দিয়ে যাব, সেই তাদের কাছে আমাদের ইতিহাস, আমাদের বঙ্গবন্ধু, আমাদের দেশ কেমন। আমি তো খুব মুগ্ধ যে বাচ্চারা এত সুন্দর সুন্দর কবিতা পড়ছে। প্রতিটি বিষয়ে নির্বাচিত সেরা 25 জন যাবে ফাইনালে। 17 মার্চ এটিএন বাংলার মঞ্চে তারাই পারফরমেন্স করার সুযোগ পাবে। সব বিষয় সেরা 3 জন বিজয়ী পাবেন পুরস্কার। ফাইনাল অনুষ্ঠানটি সরাসরি দেখানো হবে এটিএন বাংলায়। রাবেয়া আক্তার সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। কুমিল্লার দাউদকান্দিতে বাসে অগ্নিকাণ্ডে 2 জন নিহতের ঘটনায় চালক সহ 2 জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। অবহেলাজনিত কারণে মৃত্যু ঘটানোর অপরাধে এই মামলা দায়ের করা হয় বলে জানিয়েছেন দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম। বৃহস্পতিবার বিকেলে দাউদকান্দিতে বাসে আগুন লেগে শাফিন ও রফিকুল ইসলাম নামে 2 জন প্রাণ হারান। অগ্নিদগ্ধ হয়ে আহত হন কমপক্ষে 18 জন। তাদের রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বাসে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। শিল্প বান্ধব হওয়ায় সরকার দেশের প্রত্যন্ত জনপদেও শিল্প কারখানা গড়ে তুলতে উদ্যোক্তাদের উৎসাহিত করছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
সুনামগঞ্জের ছাতকের কুন্নায় নিটল নিলয় গ্রুপের এক্সপোর্ট কোয়ালিটি পেপার কার্ট্রিজ মিলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, শিল্প সচিব KM আলী আজম, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের চেয়ারম্যান এহসান এলাহি, নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মতলুব আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মরিব আহমেদ, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। রাজধানী মিরপুরে ডিওএইচএস এলাকায় যাত্রা শুরু করলো দেশের অন্যতম রিটেইল চেইন শপ স্বপ্ন। সকালে নর্থ কালশি রোডে এই আউটলেটের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে ক্রেতাদের জন্য বিভিন্ন পণ্য ক্রয়ে নগদ মূল্য ছাড় সহ ঘোষণা করা হয় মাসব্যাপী বিশেষ অফার। স্বপ্ন রিটেইল এক্সপ্যানশন বিভাগের পরিচালক শামসুদ্দোহা শিমুল, হেড অফ বিজনেস এক্সপ্যানশন জহিরুল ইসলাম, সেবা প্ল্যাটফর্ম লিমিটেডের চিফ ফিনান্স অফিসার জহির উদ্দিন, চিফ টেকনোলজি অফিসার আবু নাসের মোহাম্মদ শোয়েব এর সময় উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক সংবাদ। জনসন অ্যান্ড জনসনের তৈরি করোনা ভাইরাসের 1 ডোজের ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ওষুধ সংস্থা EMA এর সুপারিশের পর বৃহস্পতিবার ভ্যাকসিনটি অনুমোদনের সিদ্ধান্ত জানায় EU। এক বিবৃতিতে EMA জানায় J&J-এর ভ্যাকসিনটি কার্যকারিতা ও মানের শর্তগুলো পূরণ করায় মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে EU শক্তিশালী আরেকটি উপকরণ পাবে। ভ্যাকসিনটির সংরক্ষণ পদ্ধতি এত সহজ যে সাধারণ ফ্রিজেই 3 মাস পর্যন্ত এর গুণগত মান বজায় রাখা সম্ভব। EU প্রতিষ্ঠানটির সাথে 20 কোটি ডোজ সরবরাহ চুক্তিতে স্বাক্ষর করেছে। এছাড়াও 20 কোটি ডোজ সরবরাহের প্রস্তাব রয়েছে। এটি EUতে অনুমোদন পাওয়া চতুর্থ করোনা ভ্যাকসিন। এর আগে ফাইজার, বায়োএনটেক, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা এবং মডার্নার ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে তারা। বাংলাদেশ বোর্ড অফ ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস অফ মেডিসিনের নির্বাচনে সম্মিলিত ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসক পরিষদ সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হওয়ায় পরিষদের পক্ষ থেকে তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রাজধানীর বাংলা মোটরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার, সম্মিলিত ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসক পরিষদের সভাপতি এবং হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশের চিফ মোতোয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক ডক্টর ইউসুফ হারুন ভূঁইয়া উপস্থিত ছিলেন। এবারে পার্টেক্স খেলার খবর। বিশ্বকাপ ফুটবল ও এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের 3টি ম্যাচই হবে কাতারে। করোনা ভাইরাসের কারণে সদস্য দেশগুলোর সাথে আলোচনার পর প্রতিটি গ্রুপের বাকি ম্যাচগুলোর নির্দিষ্ট ভেন্যু ঠিক করে দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। এক বিবৃতিতে AFC জানিয়েছে, একটি ভেন্যুতে খেলা হলে খেলোয়াড় ও কর্মকর্তাদের জৈব সুরক্ষা বলয়ে রাখাটা সুবিধাজনক হবে। আগামী 31 মে থেকে 15 জুন পর্যন্ত চলবে এই বাছাই পর্ব। বর্তমান সূচি অনুযায়ী 3 জুন আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ, এরপর 7 জুন ভারত আর 15 জুন ওমানের বিপক্ষে মাঠে নামবে জামাল ভুঁইয়ারা। নিউজিল্যান্ডে দলীয় অনুশীলনের দ্বিতীয় দিনে আজ নিজেদের মধ্যে ম্যাচ খেলেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। কুইন্সটাউনের শুরুতেই টাইগারদের নিয়ে ফিল্ডিংয়ে নামেন কোচ রায়ান কুক। এরপর বোলিংয়ে শিষ্যদের দিক নির্দেশনা দেন ওটিস গিবসন। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ব্যাটসম্যানদের 2 ভাগ করে প্রতিবারে দুজনকে উইকেটে পাঠান ব্যাটিং অনুশীলন সেরে নিতে। আগামী 20 মার্চ 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। করোনার সংক্রমণ বাড়তে থাকলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ পেছাতে পারে জানালেন শিক্ষামন্ত্রী। নরেন্দ্র মোদীর সফরে দুদেশের অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা হবে না বললেন পররাষ্ট্রমন্ত্রী। কারাগারে কোম্পানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান বাদল কাদের মির্জার বিরুদ্ধে মামলার আবেদন। এবং বিএনপি এখন গুজব পার্টি বললেন ওবায়দুল কাদের। খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার দাবি মির্জা ফখরুলের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।